শুরুতে আমরা কিছু সাজেশন হচ্ছে আমরা দেখে নিই যে আসলে বোর্ডে আসলে কোনটা বেশিবার এসেছে, কোনটা মোর ইম্পর্টেন্ট। দেখো এইখানে ভাইয়া আসলে কয়েকটা দিয়েছি ফ্রিকোয়েন্সি দিয়ে। প্যাসেজটা কি দিয়ে স্টার্ট হচ্ছে, মানে প্যাসেজের একদম প্রথম লাইনটা কি দিয়ে শুরু হচ্ছে, যেন তোমরা বুঝতে পারো কোন প্যাসেজ। যারা মোটামুটি পড়াশোনা করেছো তারা জানো আসলে কোন প্যাসেজ আসলে কোন চ্যাপ্টারে আছে। তারপরেও তোমাদের আরও সুবিধার জন্য এখানে হচ্ছে কোন ইউনিটের কোন লেসন সেটা হচ্ছে দেওয়া আছে। এর থেকে বেশি ইম্পর্টেন্ট তোমরা সবার আগে যেটা দেখবা, তোমরা সবার আগে গিয়ে হচ্ছে যে ফ্রিকোয়েন্সিটা দেখবে, যে হচ্ছে ফ্রিকোয়েন্সি কি বোর্ডে কয়বার এসেছে 2019 থেকে শুরু করে 2024 পর্যন্ত বোর্ডে এই প্যাসেজটা কয়বার এসেছে। দেখো আমাদের সিন প্যাসেজ হচ্ছে দুই ধরনের হয়, সিন প্যাসেজ 1 অ্যান্ড 2। সিন প্যাসেজ 1 ফার্স্ট সিন প্যাসেজ থেকে কি থাকে, এমসিকিউজ থাকে আর হচ্ছে কি কোয়েশ্চেন অ্যান্সার থাকে, তাই না? তো ফার্স্ট সিন প্যাসেজের জন্য আমাদের এই সাজেশনটা, এরপর আবার সেকেন্ড সিন প্যাসেজ কিন্তু আসছে। তো ফার্স্ট সিন প্যাসেজের এই যে মেডে অর ইন্টারন্যাশনাল, মানে এটা ইন্টারন্যাশনাল লেবার ডে, মেডে অর ইন্টারন্যাশনাল লেবার ডে, এই প্যাসেজটা হচ্ছে ইউনিট 3 এর 2B লেসন 2B এর। এটা হচ্ছে বোর্ডে টোটাল 3বার এসেছে। অ্যান্ড এটার কারেন্টলি ইম্পর্টেন্স যদি দেখি, কারণ আগামী মাসেই হচ্ছে আমাদের কি মে ডে, তাই না, 1 মে। তো ওই হিসাবে আবার হচ্ছে অনেকবার বিভিন্ন স্কুলের টেস্ট পরীক্ষাও এই প্যাসেজটা এসেছে, সেই হিসাবে এই প্যাসেজটার ইম্পর্টেন্স হচ্ছে 4 স্টার। তার মানে এটা আসার সম্ভাবনা অনেক বেশি, টু বি অনেস্ট। তারপর আমরা যদি দেখি সবচেয়ে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কি আমাদের সেকেন্ড, আমাদের যে 26 মার্চ আমাদের আমাদের যে ইন্ডিপেন্ডেন্স ডে নিয়ে যে প্যাসেজটা ইউনিট 3-তে আছে, লেসন 5B-তে, সেটা হচ্ছে বোর্ডে সর্বাধিক 8বার এসেছে। অ্যান্ড এটাও আসলে ইম্পর্টেন্সের দিক দিয়ে 4 স্টার, ঠিক আছে। তারপর আরও কিছু প্যাসেজ আছে, যেমন হচ্ছে কি মেহেরজান রিলেটেড, ইউনিট 5-এ ন্যাচারাল ক্যালামিটিস রিলেটেড একটা যে ইউনিটটা, সেই ইউনিটে মেহেরজানের জীবনের গল্প নিয়ে যে প্যাসেজটা, সেটাও বোর্ডে হচ্ছে রেকর্ড টাইমস অফ 5 টাইমস হচ্ছে যে এসেছে। এটাকেও আসলে 4 স্টার হিসেবে দেয়া যায়। কিছু প্যাসেজ যেটা হচ্ছে বোর্ড এখন পর্যন্ত খুব একটা আসেনি, কিন্তু এই বছরের টেস্ট পরীক্ষাগুলোতে অনেকবার এসেছে। দেখা গেছে যত বড় 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 স্কুল আছে সবগুলোরই, যেমন রাজুক বলো, আদমজি বলো, সব বড় বড় স্কুলেরই হচ্ছে যে ক্যাডেট কলেজেস বলো, সেই স্কুলেরই টেস্ট পরীক্ষায় এই প্যাসেজটা, সেটা হচ্ছে কি নিয়ে, আমাদের ফসিল ফুয়েলস দিয়ে, গ্রিন এনার্জি নিয়ে। কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড রিলাই অন ফসিল ফুয়েলস, এটা দিয়ে শুরু হয় আসলে। এটা হচ্ছে আমাদের 11th ইউনিটে। এটা অলদো বোর্ডে 2বার এসেছে, বাট দেখা যাচ্ছে রিসেন্ট টাইমস অ্যান্ড ইম্পর্টেন্ট বোর্ড যেমন বরিশাল বোর্ড, চিটাগং বোর্ডে এসেছে। এটাকেও আসলে আমরা 4 স্টার হিসাবে ধরছি ইম্পর্টেন্সের দিক দিয়ে, ঠিক আছে। তো এভাবে যদি আমরা আগাই, আমরা আসলে দেখতে পারবো আমাদের কোন প্যাসেজগুলো আসলে ইম্পর্টেন্ট, কোন প্যাসেজগুলো অতটা বেশি ইম্পর্টেন্ট না। ওকে, তো যেগুলো আসলে 1 স্টার দেওয়া, এগুলো আসলে ততটা বেশি ইম্পর্টেন্ট না, অথবা তোমাদের শেষ মুহূর্তে দেখার মতো কোনো প্যাসেজ না। তাহলে শেষ মুহূর্তে আমরা কোন প্যাসেজগুলো দেখব? শেষ মুহূর্তে আমরা দেখব যেগুলো 4 স্টার, 3 স্টার, এই পর্যন্তই। এবং আরও দেখবো একটা জিনিস খেয়াল করবো, বোর্ডে কোনটা কতবার এসেছে। ওকে, কোনো প্যাসেজ যদি দেখি, ফর এক্সাম্পল এই যে 1 স্টার প্যাসেজগুলো বোর্ডে আসলে 1-2বারের বেশি হচ্ছে আসেনি, ঠিক আছে, খুব বেশি আসেনি আসলে 1-2বারের বেশি। তো উইদাউট এনি ফার্দার ডিলে তাহলে ক্লাসটা শুরু করি। সাজেশনটা তো আসলে আমরা বুঝে গিয়েছি, তাই না? এটাই সাজেশন যে কোন প্যাসেজটা আমাদের একবার ভালো করে দেখা লাগবে। তো আনসিন প্যাসেজের জন্য ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস হচ্ছে কি আমাদের সামারিটা। দেখো আনসিন প্যাসেজ থেকে হচ্ছে কয়টা আইটেম আসে আমাদের? আনসিন প্যাসেজ থেকে আমাদের 2টা আইটেম আসে। আইটেমগুলো কি কি? আনসিন প্যাসেজ থেকে আমাদের 2টো আইটেম আসে। একটা হচ্ছে কি ইনফরমেশন, ইনফরমেশন ট্রান্সফার, আর হচ্ছে কি সামারি। এই দুটো টপিক হচ্ছে কি আমাদের আনসিন প্যাসেজ থেকে নর্মালি হচ্ছে এসে থাকে। এখন ইনফরমেশন ট্রান্সফার জিনিসটা এমন, যেটা হচ্ছে অনেকটা এমসিকিউর মতোই, ঠিক যে এমসিকিউতে নর্মালি কি থাকে, একটা কোয়েশ্চেন থাকে, কোয়েশ্চেনের থেকে 4টা অপশন থেকে তোমার চুজ করতে হয়। বাট ইনফরমেশন ট্রান্সফারটা আরও সহজ। সেটা হচ্ছে কি তোমার এমসিকিউর মতোই, কিন্তু ডিরেক্ট তোমার অনেক কিছু বুঝাও লাগবে না। তোমার ডিরেক্ট তুমি হচ্ছে বিভিন্ন পয়েন্ট, যেমন হচ্ছে বার্থ ডেট বলো, তারপর হচ্ছে কোথায় জন্ম হয়েছে সেটা বলো, তারিখগুলো কি কি হয়েছে, সব ছোটোখাটো জিনিস দিয়ে আসলে ইনফরমেশন ট্রান্সফারটা হয়ে যায়।
অ্যান্ড ইনফরমেশন ট্রান্সফার আসলে 5 মার্কস আসলে খুব একটা ব্যাপার না। হাউএভার আমাদের মধ্যে সবচেয়ে বড় সমস্যাটা কখন হয়, আমরা যখন সামারি লিখতে যাই। সামারি লেখার ট্রিক্সটাই অথবা টিপসগুলো আসলে মোর ইম্পর্টেন্ট, যে সামারিটা আসলে কিভাবে লিখলে মার্কস সবচেয়ে বেশি পাওয়া যায়, কিভাবে আমি সর্বোচ্চ মার্কস সামারি থেকেই পেতে পারি, তাই না? কারণ সামারি হচ্ছে যে আমরা একটা নর্মালি আমাদের টেন্ডেন্সি থাকে সামারি আসলে লিখে কি, আমরা ধরো এই যে প্যাসেজটা হচ্ছে এটা গত বছর ঢাকা বোর্ড 24 এসেছিল, এটা এসেছিল ঢাকা বোর্ড 24-এর, ঢাকা বোর্ড 24-এর। তো এই প্যাসেজটার হচ্ছে আমরা সামারিটা শিখবো, একটা এক্সাম্পল দিয়ে ভাইয়া শিখিয়ে দিচ্ছি কিভাবে সামারিটা লিখতে হয়। আমরা যেটা নর্মালি করি, আমরা দেখা যায় হচ্ছে কি সামারিতে এই প্যাসেজটা পড়ে এই প্যাসেজের থেকে হচ্ছে যে হুবহু লাইন কপি করে আমরা হয়তো বা এখান থেকে ধরো এখানে কয়টা, এখানে ধরো অ্যারাউন্ড 12টার মতো সেন্টেন্স আছে, এই 12টা সেন্টেন্সের থেকে আমরা হয়তো বা 6-7টা সেন্টেন্স পিক করে আমরা হুবহু লিখে ফেলি। মানে এটাই হচ্ছে আমাদের কি জেনারেল প্র্যাকটিস, নর্মালি আমরা এটা করে থাকি, বাট এটা আসলে খুবই থার্ড ক্লাস একটা ওয়ে, টু বি অনেস্ট এটা খুবই থার্ড ক্লাস একটা ওয়ে প্যাসেজ লেখার, ঠিক আছে, সামারি লেখার। আচ্ছা, তাহলে আমার হোয়াট ইজ দ্য ফার্স্ট ক্লাস ওয়ে, তাই না? আমাদের একটা ফার্স্ট ক্লাস ওয়ে অবশ্যই আছে আমাদের সামারিটা লেখার। আমরা কিভাবে সামারিটা আসলে লিখবো? দেখো, সামারি লেখার জন্য আমাদের সবার আগে মাথায় রাখা লাগবে আমাদের কি কি করা যাবে না। একটা সামারি লিখতে গেলে কি কি করা যাবে তার থেকেও বেশি ইম্পর্টেন্ট কি কি করা যাবে না। তাহলে কি করা যাবে না সামারি লেখার সময়, তাই না? করা যাবে না হচ্ছে যে একদম সবার শুরুতে আমরা কি লিখি, ধরো এটা হচ্ছে কি নিয়ে, ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর নিয়ে আমাদের হচ্ছে কি প্যাসেজটা, রাইট? তো আমরা ধরো সাধারণত ইন জেনারেল আমরা ইউজ করি কি, আমরা কিভাবে স্টার্ট করি, দি প্যাসেজ talks about the life of ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। আমরা এভাবে নর্মালি হচ্ছে একটা সামারি শুরু করে থাকি। হাউএভার তুমি যে মুহূর্তে এইভাবে হচ্ছে সামারিটা শুরু করলা, ঠিক ওই মুহূর্তে তোমার 30% মার্ক কিন্তু সেখানে শেষ, তাই না? আসলে আমরা এভাবেই শুরু করি। এখন 30% মার্কস কেন ওখানেই শেষ? তুমি যখন এভাবে শুরু করবা, দ্য প্যাসেজ টক্স অ্যাবাউট দ্য লাইফ অফ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, তার মানে কি জানো? তার মানে হচ্ছে তোমার এক লাইনেই তুমি পুরা সামারিটা লিখে ফেলেছো, শেষ, ওইখানেই শেষ। তুমি যখন একটা সামারি শুরু করবা, দ্য প্যাসেজ টক্স অ্যাবাউট অথবা দ্য প্যাসেজ ডিলস উইথ, ইন দ্য প্যাসেজ উই সি, তার মানে কি তুমি ওই প্রথম লাইনেই হচ্ছে কি পুরা সামারিটা লিখে ফেলেছো এক লাইনের মধ্যেই। এখন এক লাইনে তো সামারি লিখলে হচ্ছে না আমাদের, তাই না? তার মানে আমরা কখনোই কি করতে পারবো না, আমরা কখনোই এভাবে দ্য প্যাসেজ টক্স অ্যাবাউট এটা দিয়ে আমরা হচ্ছে একটা সামারি লেখা শুরু করতে পারবো না। এটা হচ্ছে আমাদের ফার্স্ট রুল, ঠিক আছে? এটা অ্যান্ড দিস ইজ এ ভেরি দিস ইজ এ ভেরি পুয়ার ওয়ে টু রাইট এ সামারি, ওকে? আর কি করা যাবে না? আরও করা যাবে না হচ্ছে যে কপি পেস্ট করা যাবে না। আমরা কি করি, আমরা হচ্ছে যে দেখা গেল এখান থেকে একটা লাইন কপি করলাম, ফার্স্ট লাইনটা কপি করলাম যে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ওয়াজ অ্যান অফিসার ইন দ্য আর্মি ডিউরিং দ্য লিবারেশন অফ 1971, এই লাইনটা কপি করলাম। তারপর মনে হলো ঠিক আছে 2-3টা লাইন গ্যাপ দিয়ে, ঠিক আছে এইখান থেকে আবার শুরু করব, হি ওয়াজ প্রমোটেড টু দ্য র্যাঙ্ক অফ ক্যাপ্টেন। তখন এভাবে দেখা যায় কি আমাদের কপি পেস্ট করা হয়ে যায়, অ্যান্ড আমাদের এক্স্যাক্টলি একটা সামারি হয় না, যেটা হয় একটা হজবরল কিছু একটা হয়, আই ডোন্ট নো ওটা কী হয়। সো ওই সময় যেটা আমাদের ঝামেলা হয়, ওয়ান অফ দ্য রিজনস আমরা দেখা যায় সামারিতে খুবই পুয়ার মার্কস পেয়ে থাকি। সো আরেকটা যেটা করা যাবে না, হুবহু কপি পেস্ট করা যাবে না। কপি পেস্ট এটা করা যাবে না। আর কি কি করা যাবে না? আর করা যাবে না হচ্ছে যে আমাদের কোনো একটা পার্টকে, কোনো ধরো আমাদের প্যাসেজে হচ্ছে অনেক এক্সাম্পল দেওয়া আছে, ঠিক আছে? এক্সাম্পল বলতে কি বুঝাচ্ছি আমরা, ধরো বলা আছে যে হ্যাঁ ধরো আমাদের হচ্ছে কাউস নিয়ে হচ্ছে যে আমাদের একটা কাউ গরু
একদম ইজি একটা এক্সাম্পল দিলাম, ধরো কাউ নিয়ে আমাদের একটা প্যাসেজ আছে। হ্যাঁ, কাউজ আর ভেরি ইউজফুল টু আস, দে প্রোভাইড আস উইথ মিল্ক, মিট অ্যান্ড আদার বায়োগ্যাসেস। তো এই যে দে প্রোভাইড, কাউজ আর ভেরি ইউজফুল টু আস, কিভাবে, কেন? বিকজ দে প্রোভাইড আস উইথ মিল্ক, তারপর কি মিট, বায়োগ্যাস। এই যে সেকেন্ড লাইনটা, দে প্রোভাইড আস উইথ মিল্ক, মিট অ্যান্ড বায়োগ্যাস, এটা কি কিভাবে আমাদের জন্য ইউজফুল সেটা বোঝাচ্ছে, তাই না? তো এইরকম কোনো এক্সপ্লেনেশন কিভাবে আমাদের জন্য ইউজফুল, অথবা কোনো এক্সাম্পল, উদাহরণ, সেগুলো কখনো সামারিতে লেখা যাবে না। তাহলে সামারিতে আমরা কি লিখবো? এই যে দুটো লাইন বললাম ভাইয়া, কাউজ আর ভেরি ইউজফুল টু আস, দে প্রোভাইড আস উইথ মিল্ক, মিট অ্যান্ড বায়োগ্যাসেস। তাহলে এই দুই লাইনের সামারি কি হবে? এই দুই লাইনের সামারি হচ্ছে যে কাউস হেল্প আস ইন ভ্যারিয়াস ওয়েজ, শেষ। এটুকুই, কোনো এক্সাম্পল তারপর কোনো এক্সপ্লেনেশন দেওয়া যাবে না। ওকে, তাহলে সামারি লেখার আরেকটা ইয়া হচ্ছে যে ডু নট exemplify or include explanation। এগুলো হচ্ছে আমাদের করা যাবে না। তাহলে আমরা কি করব এবার? এটা তো বুঝলাম এগুলো আমাদের করা যাবে না। আমরা যেটা করব, আমরা হচ্ছে যে প্যাসেজটাতে আমরা 1/3 লিখবো। আমরা যখন একটা সামারি লিখি, সামারিতে আমরা সবসময় প্যাসেজের 1/3, প্যাসেজের 3/1 আমরা হচ্ছে প্যাসেজ লিখবো আমরা সামারির মধ্যে। তাহলে প্যাসেজের 1/3 অফ দ্য প্যাসেজ, 1/3 অফ দি প্যাসেজ, এটা হচ্ছে আমাদের সামারির ভিতর থাকবে। আর কি থাকবে? সামারির ভিতর থাকবে ইউজ অফ অ্যাপোজিটিভস, সেটাকে আমি এখনই দেখিয়ে দিচ্ছি। অ্যাপোজিটিভস, ওকে। অ্যান্ড একটা সামারি কখনোই কখনোই 5টা সেন্টেন্সের বেশি হবে না। একটা সামারি কখনোই 5টা সেন্টেন্সের বেশি হওয়া যাবে না। এখন ধরো আমার মেইন প্যাসেজটা, যে ধরো সোর্স প্যাসেজ যেটা, ধরো এই প্যাসেজে হচ্ছে 12টা সেন্টেন্স, তাহলে 12টা সেন্টেন্সের 1/3 কত হয়? 1/3 কত হয়? 4টা সেন্টেন্স, রাইট? দ্যাটস ইট। তাহলে আমার হয়তো বা 4টা সেন্টেন্সের বেশি আমি যেতে পারবো না, যদি যাই ম্যাক্সিমাম 5টা সেন্টেন্স। 5টা সেন্টেন্সের বেশি একটা সামারিতে আমরা কখনোই লিখবো না, যত বড় প্যাসেজই হোক না কেন। ওকে, আর হচ্ছে কি থাকবে আমাদের? 5 sentences maximum, ওকে। তাহলে আমরা বুঝলাম যে সামারিতে আসলে কি থাকবে কি থাকবে না, এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। ওকে, তাহলে এবার হচ্ছে কি আমরা অ্যাপারেন্টলি সামারিটা আমরা কিভাবে লিখবো সেটা হচ্ছে আমরা দেখি কিভাবে লেখা হয়েছে। ধরো এখানে হচ্ছে কি ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের লাইফ নিয়ে হচ্ছে বলা হয়েছে। তো আমরা কি করব? আমরা তো সামারাইজ করব, তাই তো আমরা সার সংক্ষেপ লিখব। আমরা কয়েকটা 3-4টা পয়েন্টকে, 3-4টা সেন্টেন্সকে ছোট করে একটা সেন্টেন্সে নিয়ে আসবো, তাই না? ওকে, তাহলে দেখি ফার্স্টে কি বললো? ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ওয়াজ অ্যান অফিসার ইন দ্য আর্মি ডিউরিং দ্য লিবারেশন ওয়ার অফ 1971। সে মুক্তিযুদ্ধের সময় আসলে বাংলাদেশের তো সেনাবাহিনী ছিল না, বাংলাদেশের যে বাহিনীটা, ইনফর্মাল যে বাহিনীটা, সে বাহিনীর হচ্ছে একটা যোদ্ধা ছিল, ফাইটার ছিল, অফিসার ছিল সে। হি ওয়াজ বর্ন অন 7 মার্চ 1949। সে তার জন্ম নিয়ে হচ্ছে বলা হয়েছে, কোথায় জন্ম হয়েছে, কবে জন্ম হয়েছে। এখন আমরা দেখো এই দুটো সেন্টেন্সকে আমরা একসাথে মার্জ করব, একটা সেন্টেন্সে নিয়ে আসবো। কিভাবে নিয়ে আসবো? এই যে দুটো সেন্টেন্স, এই দুটো সেন্টেন্সকে আমরা একটা সেন্টেন্সের মধ্যে নিয়ে আসবো। কিভাবে নিয়ে আসবো আমি এই দুটো সেন্টেন্সকে আমরা একটা সেন্টেন্সের মধ্যে নিয়ে আসবো? কিভাবে? লেটস সি। এই যে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, তারপর আমরা কমা দিয়ে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, কমা দিয়ে
এই যে দেখলাম আমরা কমার মধ্যে ওর ব্যাপারে একটা ইনফরমেশন দিলাম, সেটা কি, ওর জন্ম হচ্ছে 7 মার্চ 1949-এ বরিশাল ডিস্ট্রিক্টের মধ্যে, রাইট? ফাইন, বরিশাল ডিস্ট্রিক্টে তার হচ্ছে জন্ম। এই যে কমা দিয়ে এক্সট্রা ইনফরমেশনটা নিয়ে আসলাম, এটাকে বলা হয় কি অ্যাপোজিটিভ। ওকে, এটাকে বলা হচ্ছে কি অ্যাপোজিটিভ। তাহলে আমরা সামারিতে কি করব, এরকম কারো ব্যাপারে ইনফরমেশন দেওয়ার সময়, যেমন কি ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের ব্যাপারে এখানে আমরা ইনফরমেশন দিচ্ছি, তাই না? তার ব্যাপারে তথ্য দেওয়ার সময় যখন আমরা তো অনেক বড় বড় সেন্টেন্স তো আমাদের পক্ষে লেখাটা সম্ভব না, তখন আমরা যেটা করব, এরকম কমা দিয়ে কমার মধ্যে তার ব্যাপারে তথ্যটা আমরা দিয়ে দিব, সেটাকে কি বলা হচ্ছে অ্যাপোজিটিভ। ঠিক আছে, ফাইন। তাহলে এভাবে আমরা যখন অ্যাপোজিটিভ ইউজ করলাম, তাতে করে কি হচ্ছে, আমাদের তথ্য দেওয়া হচ্ছে, আমাদের সেন্টেন্সও বাড়বে না, কারণ কি আমাদের 5 সেন্টেন্সের মধ্যে হচ্ছে কি সামারিটা লিখে শেষ করতে হবে। তাহলে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ওয়াজ এ ডেডিকেটেড অফিসার ইন দ্য আর্মি ডিউরিং দ্য লিবারেশন ওয়ার। ওকে, তাহলে দেখো আমাদের এক সেন্টেন্সের মধ্যে এই যে আমাদের দুটো সেন্টেন্স ছিল, এটা আমাদের এক সেন্টেন্সের মধ্যে আমি নিয়ে আসলাম। ঠিক আছে, মেইন প্যাসেজে দুটো সেন্টেন্স ছিল, সেটাকে আমরা একটা সেন্টেন্সের মধ্যে সামারিতে নিয়ে আসলাম। ক্লিয়ার? এইবার নেক্সট আমাদের মধ্যে কি আছে, হি কমপ্লিটেড হিজ এইচএসসি ফ্রম বরিশাল বিএম কলেজ। তারপর সে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে হচ্ছে জয়েন করলো। এর মধ্যে সে হচ্ছে পাকিস্তান মিলিটারিতেও হচ্ছে জয়েন করলো। তারপর পাকিস্তান মিলিটারিতে হচ্ছে সে জয়েন করার পর সে হচ্ছে কি প্রমোশন পেলো, রাইট? সে হচ্ছে ইঞ্জিনিয়ারিং কর্পস হিসাবে সে প্রমোশন পেলো, অ্যান্ড হি ওয়াজ প্রমোটেড টু ক্যাপ্টেন অ্যাজ ওয়েল ইন 1971। ওকে, সো এখন এই যে দেখো একটা ভালোই একটা বড় হচ্ছে পার্ট, সেটা হচ্ছে কি তার চাকরিতে জয়েন রিলেটেড, রাইট? সে হচ্ছে কি, সে প্রথমে হচ্ছে বরিশাল বিএম কলেজ থেকে পাস করলো, পাস করার পর সে হচ্ছে যে ঢাকা ইউনিভার্সিটিতে হচ্ছে পড়াশোনা শুরু করলো। এর মধ্যেই পড়াশোনা শুরু করার মধ্যেই তার কি হচ্ছে, পাকিস্তান মিলিটারিতে থেকে তার ডাক আসলো, সে সেখানে জয়েন করলো। তারপর 1969 সালে হচ্ছে কি ইঞ্জিনিয়ারিং কর্পস হিসেবে কমিশন র্যাঙ্ক পেলো। তারপর সে হচ্ছে আর কি হলো, সে প্রমোশন পেলো। এই যে একটা বড় পার্ট, দেখো একটা বড় পার্টকে এখান থেকে এখান পর্যন্ত প্রায় 4-5টা সেন্টেন্স, এই 4-5টা সেন্টেন্সকে কি আমরা একটা সেন্টেন্সে হচ্ছে কি নিয়ে আসবো, ছোট্ট করে ছোট্ট করে আমরা একটা সেন্টেন্সে নিয়ে আসবো। সেটা কি, দেখো এখানে ইম্পর্টেন্ট কি, সে এই যে বরিশাল থেকে পাশ করে ঢাকা ভার্সিটিতে জয়েন করেছে, এগুলো কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্টটা হচ্ছে কি, সে এইচএসসি পাশ করার পরই সে তারপর হচ্ছে কি আর্মিতে জয়েন করেছে, এবং আর্মিতে জয়েনের পরই হচ্ছে কি সে ইঞ্জিনিয়ারিংয়ে কমিশন পেয়েছে, এবং সে হচ্ছে কি ক্যাপ্টেন হিসেবে প্রমোট হয়েছে। তো এই 4-5টা সেন্টেন্সকে আমরা একটা সেন্টেন্সে নিয়ে আসবো কিভাবে, আফটার জয়নিং দ্য মিলিটারি ইন 1967, মিলিটারিতে 1967 সালে জয়েন করার পর হি গট কমিশন র্যাঙ্ক ইন ইঞ্জিনিয়ারিং কর্পস অ্যান্ড ওয়াজ প্রমোটেড টু দ্য পোস্ট অফ ক্যাপ্টেন। এক সেন্টেন্সের মধ্যে কিন্তু আমাদের শেষ। তো কিভাবে হলো সেটা দেখাই, তাহলে সেন্টেন্সটা কিভাবে হলো, যেটা বললাম, আফটার জয়নিং দি পাকিস্তান মিলিটারি ইন 1967 he was commissioned into the engineering corps and promoted as a captain. ক্লিয়ার? তাহলে আমরা 4-5টা সেন্টেন্সকে একদম মোস্ট ইম্পর্টেন্ট তথ্য যেটা, যে তার চাকরি রিলেটেড, তার চাকরি রিলেটেড যে তথ্যগুলো দিয়ে আমরা একটা সেন্টেন্সের মধ্যে কভার করে ফেললাম। ওকে, আচ্ছা, নেক্সট কামস, এরপর হলো কি আসলো, তারপর হচ্ছে যে সে মুক্তিযুদ্ধের সময় মুক্তিবাহিনীর সেক্টর 7-এর হচ্ছে কি একটা অফিসার ছিল। তারপর হচ্ছে কি তাকে কিসের রেসপন্সিবিলিটি দেওয়া হয়েছিল, তাকে হচ্ছে চাপাই নবাবগঞ্জ বর্ডারের হচ্ছে রেসপন্সিবিলিটি দেওয়া হয়েছিল সেক্টর 7-এর আন্ডারে। অ্যান্ড সেখানে সে 1971 সালের 14th ডিসেম্বরে হি ওয়াজ কিল্ড ইন অ্যান অ্যাটেম্পট টু ব্রেক থ্রু দি এনিমি ডিফেন্সেস। কোথায়, সেটা হচ্ছে যে অন দ্য ব্যাঙ্ক অফ মহানন্দা রিভার। আর তারপর কি তাকে হচ্ছে সোনা মসজিদে হচ্ছে কি তাকে কবর দেওয়া হয়, হি ওয়াজ বারিড ইন সোনা মসজিদ। তাহলে এই যে এখানেরও হচ্ছে কি আমার 3টা লাইন, সেটা কি, সে সেক্টর 7-এর মুক্তিবাহিনীর হচ্ছে অফিসার ছিল। তারপর হচ্ছে কি তাকে চাপাই নবাবগঞ্জ বর্ডারের দায়িত্ব দেওয়া হয়েছিল, অ্যান্ড সে হচ্ছে যে কিভাবে মৃত্যুবরণ করে, সে হচ্ছে এনিমি ডিফেন্সে ব্রেক থ্রু করতে গিয়ে শত্রুর হচ্ছে যে ডিফেন্স যেটা প্রতিরোধ, সেটাতে হচ্ছে সে আঘাত হানতে গিয়ে সে মৃত্যুবরণ করে। কোথায় মৃত্যুবরণ করে, সে হচ্ছে মহানন্দা নদীতে মৃত্যুবরণ করে, আর তাকে হচ্ছে সোনা মসজিদের পাশে তাকে কবর দেওয়া হয়।
তো এই 3-4টা সেন্টেন্সকে আমরা একটা দুটো সেন্টেন্সে আমরা মার্জ করে আনবো। সেটা কি? হি সার্ভড ইন দি মুক্তি বাহিনী, একসাথে, হি সার্ভড ইন দি মুক্তি বাহিনী স্পেসিফিক্যালি ইন সেক্টর 7। তাহলে দেখো এখানে কি আমরা এই যে অ্যাপোজিটিভের মাধ্যমে, এই যে দেখো অ্যাপোজিটিভের মাধ্যমে, অ্যাপোজিটিভ কি? কমার মধ্যে ইনফরমেশন দেওয়া, কমার মধ্যে দিয়ে ইনফরমেশনটা দিয়ে আমাদের সেন্টেন্সটাকে ছোট করে আনা। হি সার্ভড ইন দি মুক্তি বাহিনী স্পেসিফিক্যালি ইন সেক্টর 7। কি করেছিল? তার কাজ কি ছিল? ওয়ার হি টুক চার্জ অফ দি চাঁপাইনবাবগঞ্জ বর্ডার ইন রাজশাহী। শেষ। আমাদের এক সেন্টেন্সে ও মুক্তি বাহিনীতে ছিল, সেক্টর 7-এ ছিল, সে হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ বর্ডারের দায়িত্ব পেয়েছিল। তিনটা জিনিসই হচ্ছে কি আমাদের একটা সেন্টেন্সের মধ্যে হচ্ছে শেষ। ক্লিয়ার? ফাইন। তারপর হচ্ছে কি ডিসেম্বর 14, 1971-এ সে হচ্ছে কি মার্টার্ড হয়েছিল। দেখো আমরা কি করেছি? প্যারাফ্রেজ করেছি। আমাদের মেইন প্যাসেজে কি ছিল? কিল্ড। আর আমরা প্যারাফ্রেজ করে আমরা হচ্ছে নতুন কি লিখলাম? আমরা মার্টার্ড লিখলাম। ওকে, আমরা কি লিখলাম? আমরা নতুন একটা ওয়ার্ড লিখলাম, সেটা হচ্ছে কি মার্টার্ড। তো এভাবে আমরা কি সিনোনিমস ইউজ করব, সিমিলার ওয়ার্ডস যেগুলো সেগুলো ইউজ করব, হুবহু করে তুলে দিব না। অ্যান্ড হি ওয়াজ বারিড নিয়ার সুনাম মসজিদ। দেখো আমরা এক সেন্টেন্সে সে কিভাবে মৃত্যুবরণ করেছিল এবং তাকে কোথায় কবরস্থ করা হয় পরবর্তীতে সেটাও দিয়ে দিলাম। অ্যান্ড লাস্টলি, ইন রেকগনিশন অফ হিজ কারেজ অ্যান্ড স্যাক্রিফাইস হি ওয়াজ অনার্ড উইথ দ্য হাইয়েস্ট স্টেট ওয়ার্ড, দ্য বীরশ্রেষ্ঠ। তার মৃত্যুবরণের পরে তার সাহস, কারেজ অ্যান্ড স্যাক্রিফাইস, ত্যাগের জন্য তাকে সর্বোচ্চ হচ্ছে কি অ্যাওয়ার্ড, সর্বোচ্চ খেতাবে তাকে উপাধিত করা হয়, সেটা হচ্ছে কি বীরশ্রেষ্ঠ। ক্লিয়ার? তার মানে আমি হচ্ছে কি, এটা ঢাকা বোর্ডে গতবার এসেছিল, আর আমরা হচ্ছে এখানে কি দেখো খুব ইজিলি আমরা হচ্ছে অল্প কিছু ইয়ার মধ্যে আমরা তার পুরো ব্যাপারটাকে হচ্ছে কি আমরা কভার করে আনলাম, পুরো প্যাসেজটাকে। আমরা কিছু কিছু ওয়ার্ডও চেঞ্জ করে দিয়েছি, যেমন আমরা ভ্যালর, যেমন মেইন সোর্স প্যাসেজে আছে কি ভ্যালর, সেটাও মানে হচ্ছে কি সাহসিকতা, তাই না? আমরা কি লিখেছি? কারেজ। ওকে, তাহলে আমাদের ওয়ান অফ দি ইম্পর্টেন্ট আমরা জিনিস হচ্ছে কি দেখলাম, এখানে আমরা কি সিনোনিমস ইউজ করছি, এটাকে বলে প্যারাফ্রেজ করা। আমরা প্যারাফ্রেজ করছি, এটা হচ্ছে কি আমরা সামারি লেখার সময় করব। ক্লিয়ার? দ্যাটস ইট। তাহলে বুঝলাম আমরা সামারি কিভাবে লিখব, অ্যান্ড লেখার সময় আমরা কি কি করব আর কি কি করব না। ওকে, তো এখানে আসলে ওয়ান্স অ্যাগেইন প্যারাগ্রাফ কি আসবে সেটা প্রেডিক্ট করা কঠিন, কিন্তু যেটা সহজ সেটা হচ্ছে যে আমাদের কোন কোন প্যারাগ্রাফ আসার সম্ভাবনা আছে। এক্স্যাক্টলি কোনটা আসবে সেটা হয়তো আমরা বলতে পারবো না, কিন্তু কোনগুলো প্যারাগ্রাফ ইম্পর্টেন্ট অথবা রেগুলারলি বোর্ডে আসে সেটা হচ্ছে দেখা যায়। যেমন হচ্ছে এখানে ফ্রিকোয়েন্সি দিয়ে ওয়ান্স অ্যাগেন কোন কোন প্যারাগ্রাফ সবচেয়ে বেশি বার বোর্ডে এসেছে, কোন কোন প্যারাগ্রাফ কম বার এসেছে, কোনটার ইম্পর্টেন্স কেমন সেটা হচ্ছে দেওয়া আছে। এগুলোর সাথে একটা এক্সট্রা প্যারাগ্রাফ তোমরা এবারের জন্য অ্যাড করে নাও, সেটা হচ্ছে কি আমাদের জুলাই রেভলিউশন নিয়ে। ঠিক আছে, একটা এক্সট্রা প্যারাগ্রাফ সেটা হচ্ছে তোমরা এইবারের জন্য তোমরা অ্যাড করে নাও। ধরো ওটা অলদো কখনোই কোথাও আসেনি, কারণ এর আগে কখনো জুলাই রেভলিউশন হয়নি, এই বছর এইচএসসির মধ্যেই হয়েছিল। সো নতুন টপিক, রিসেন্ট টপিকের মধ্যে জুলাই রেভলিউশন, জুলাই রেভলিউশনটা একটা ইম্পর্টেন্ট টপিক। ওকে, আচ্ছা। সো ট্রি প্ল্যান্টেশন, এই প্যারাগ্রাফটা আসলে 4 বারের মতো এসেছে, 4টা আলাদা আলাদা বোর্ডে, 4টা ডিফারেন্ট ডিফারেন্ট বছরে। ওকে, 4টা ডিফারেন্ট না, আসলে 3টা ডিফারেন্ট বছরে। আর ঢাকা বোর্ড আর বরিশাল বোর্ডে 2023 সালে এসেছে। ডিফরেস্টেশন ঠিক ট্রি প্ল্যান্টেশনের উল্টাটা, সেটা আসলে 4 বারই এসেছে। তো এরকম করে ইম্পর্টেন্ট কিছু টপিক এখানে আমাদের স্টার দেওয়া আছে, ইম্পর্টেন্ট টপিকগুলো 4 স্টার, তারপর 3 স্টার। নর্মালি আমরা 4 স্টার 3 স্টারই আসলে পড়ি আর কি। ঠিক আছে, এর মধ্যে এটিএস টল আসলে পড়া তোমাদের দরকার নেই, কারণ গত বছর যেহেতু ঢাকা বোর্ড এসেছে, এই বছর না আসার সম্ভাবনাই সবচেয়ে বেশি। ওকে, আচ্ছা। তো এগুলোর সাথে তোমরা একটা জিনিস যেটা অ্যাড করে নিবা, সেটা হচ্ছে কি জুলাই রেভলিউশন। ওকে, জুলাই রেভলিউশন এটা আসলে একটা 4 স্টার না 3 স্টার টপিক বলা যায়, 3 স্টার টপিক একটা জুলাই রেভলিউশন। ওকে, কোথায় অ্যাড করবো, এটা তো কোথাও আসেনি, জাস্ট শুরুতে আমরা অ্যাড করে দিই আর কি। জুলাই রেভলিউশন, এটা নিয়ে আসলে তোমরা জেনে যেও। ঠিক আছে, মুখস্থ করার তো দরকার নেই আমাদের, এটাকে ধরো আমরা 3 স্টার দিলাম। ওকে, আচ্ছা। হোয়াট ইজ এ প্যারাগ্রাফ?
প্যারাগ্রাফ হচ্ছে কি, প্যারাগ্রাফে কি করতে হয়, ইউ হ্যাভ টু এক্সপ্লেইন ওয়ান কোহেরেন্ট টপিক ইন ওয়ান প্যারা। প্যারাগ্রাফের জন্য এই যে মাঝখানে লিখলাম কোহেরেন্ট, এই কোহেরেন্ট ওয়ার্ডটার উপর ভাইয়া অনেক এমফ্যাসাইজ দিব, অ্যান্ড এটা আসলে ভালো করে বোঝানোর জন্য তোমাদের একটা ডামি, খুবই ছোট্ট একটা ডামি প্যারাগ্রাফ হচ্ছে আমরা লিখে দিব আর কি। ওকে, আচ্ছা, কোহেরেন্ট, হোয়াট ইজ কোহেরেন্ট? কোহেরেন্ট হচ্ছে যে সামঞ্জস্য। ওকে, সামঞ্জস্য, কোহেরেন্ট হচ্ছে কি সামঞ্জস্য। তাহলে কি একটা সামঞ্জস্য টপিককে আমরা একটা প্যারাগ্রাফের মধ্যে লিখবো। সামঞ্জস্য কি, এটাতে আমার কখনো একটা প্যারার মধ্যে আমি 2-3টা টপিক নিয়ে লিখতে পারবো না, আমার একটা টপিক নিয়ে লিখতে হবে। এটা মেনটেন করা লাগবে যে আমার হয়তো একটা টপিকের অনেকগুলো অ্যাসপেক্ট থাকতে পারে, অনেকগুলো রূপ থাকতে পারে, কিন্তু আমার একটাই টপিক থাকবে। এই জিনিসটা আমাদের ইম্পর্টেন্ট। তাহলে প্যারাগ্রাফের জন্য আমার আসলে কি কি ইম্পর্টেন্ট জিনিস আছে, এই কোহেরেন্সিটা মেনটেন করার জন্য আসলে আমাদের কি কি করা লাগবে। আসলে এই কোহেরেন্সি মেনটেন করতে আমাদের কি কি ইউজ করা লাগবে? আমাদের সবার আগে মেনটেন করতে হবে যে আমাদের গ্রামার ঠিক আছে নাকি। একটা প্যারাগ্রাফকে সুন্দর করার জন্য আমাদের গ্রামার স্পেলিং তো আসলে খুবই ক্লিশে, এটা আমরা জানি সবাই, গ্রামার স্পেলিং আসলে ঠিক থাকলেই হবে। এবার নতুন যেটা আমাদের জানা লাগবে সেটা হচ্ছে আমাদের কিছু কোহেসিভ ডিভাইস ইউজ করতে হবে। ওকে, কোহেসিভ ডিভাইস কি আসলে? কোহেসিভ ডিভাইস কি? কোহেসিভ ডিভাইস আসলে তেমন আহামরি নতুন কিছু না, এটা বেসিক্যালি কানেক্টরস। আমরা পড়েছি না লিঙ্কিং ওয়ার্ড অথবা কানেক্টরস, সেটাই আসলে আসলে ডিফারেন্ট টাইপস অফ কোহেসিভ ডিভাইস আছে, বাট আমাদের লেভেল পর্যন্ত কানেক্টরস শিখলে আসলে মোর দ্যান এনাফ। কানেক্টরস আসলে আমাদের ইউজ করতে হবে প্রচুর। ওকে, যে কোনো ধরনের প্যারাগ্রাফের আমাদের কানেক্টরস প্রচুর ইউজ করতে হবে। তো তাতে করে হচ্ছে কি আমাদের একটা প্যারাগ্রাফ কোহেরেন্ট হয়ে ওঠে, সামঞ্জস্যপূর্ণ হয়ে থাকে, অনেক লিউক্রেটিভ একটা সুন্দর প্যারাগ্রাফ হিসেবে দাঁড় হয়। তো প্যারাগ্রাফ যে লিখবো এটা বুঝলাম, আমাদের হচ্ছে গ্রামার স্পেলিং ঠিক রাখা লাগবে আর কানেক্টরস ইউজ করতে হবে, তাই না? এবার প্যারাগ্রাফে কি থাকবে? প্যারাগ্রাফের একটা শুরুতে ইন্ট্রোডাকশন থাকবে। একটা প্যারাগ্রাফের শুরুতে ইন্ট্রোডাকশন হবে, বাট এটাকে আমরা ইন্ট্রোডাকশন বলবো না, আমরা এটাকে বলবো টপিক সেন্টেন্স। একটা প্যারাগ্রাফের 3টা পার্ট, প্যারাগ্রাফের 3টা পার্ট, এই 3টা পার্টের মধ্যে আমরা হচ্ছে কি, আমরা হচ্ছে ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করি। ইন্ট্রোডাকশনকে আমরা ইন্ট্রোডাকশন বলবো না, এটাকে আমরা কি বলবো? স্ট্রং টপিক সেন্টেন্স। স্ট্রং টপিক সেন্টেন্স, সেটা হচ্ছে কি একটা প্যারাগ্রাফে থাকতে হবে টপিক সেন্টেন্স, এটাই বেসিক্যালি ইন্ট্রোডাকশন। ওকে, তারপর কি থাকবে? বডি থাকবে। এটা লিখে দিই পাশে, এটা ইন্ট্রোডাকশন, না হলে যারা আর কি শুধু স্লাইড দেখবে তারা আসলে বুঝবে না এটা আসলে কি। ইন্ট্রোডাকশন, তারপর হচ্ছে কি বডি থাকবে প্যারাগ্রাফের। বডিতে আসলে তোমাদের যাবতীয় বিভিন্ন কথা, সেটা হচ্ছে কি সাপোর্টিভ ডিটেল, তাই না? বিভিন্ন সাপোর্টিভ ডিটেল এই প্যারাগ্রাফের হচ্ছে, ধরো ডিফরেস্টেশন নিয়ে যদি আলাপ করে, ঠিক আছে আমরা ডিফরেস্টেশনই দেখবো একটা খুব অল্পের মধ্যে আর কি। তো ডিফরেস্টেশন নিয়ে আলাপ করলে কেন ডিফরেস্টেশন হয়, কিভাবে ডিফরেস্টেশন হয়, তারপর ডিফরেস্টেশনের জন্য ডিফরেস্টেশন করলে কি কি হয়, তারপর তাতে হচ্ছে মানুষের তারপর পরিবেশের কি কি ক্ষতি হয়, কিভাবে আমাদের হচ্ছে কি এটা প্রতিরোধ করা যেতে পারে, এইসব এটা হচ্ছে বডির মধ্যে যায়। তারপর লাস্টলি কি যাচ্ছে, বডিকে বলা হয় আসলে সাপোর্টিং ডিটেলস আর কি। সাপোর্টিং ডিটেইলস। আর লাস্টলি কি থাকবে? একটা কনক্লুশন থাকবে। কনক্লুশন বলতে দ্য গভর্নমেন্ট শুড টেক নেসেসারি স্টেপস, না নতুন কিছু, এটাতে এখন আর কনক্লুশন বলা যায় না। সামথিং দ্যাট ইজ ইম্প্যাক্টফুল, ইম্প্যাক্টফুল একটা কনক্লুশন থাকবে, সেটা দ্য গভর্নমেন্ট শুড টেক নেসেসারি স্টেপস টু স্টপ ডিফরেস্টেশন ইন আওয়ার কান্ট্রি অথবা ইন দ্য ওয়ার্ল্ড। শুরুতেই হচ্ছে একটু আমরা সাজেশনটা একটু দেখে নেই, সেটা হচ্ছে
ইন্টারনেট অথবা মোবাইল ফোন অথবা টেলিফোন ইউজার্স ইন বাংলাদেশ। হ্যাঁ, এটা নিয়ে একটা খুবই কমন একটা গ্রাফ আছে, খুবই কমন গ্রাফ, এজন্য আমিও হচ্ছে এটা আসলে ইনক্লুড করে দিয়েছি, এটা লেখা সহ আছে। তো যেটা বললাম, এইটা 6 বারের মতো আসছে বিভিন্ন বোর্ডে অ্যান্ড বিভিন্ন সালে, 4 স্টার ফ্রিকোয়েন্সি। তারপর হচ্ছে বিভিন্ন প্রফেশনের ব্যাপারে বাংলাদেশের যে ইউথ, আমাদের যে যুব সমাজের কী কী চয়েস আছে সেরকম। তো এটা আসছে 5 বারের মতো। এখানেও 4 স্টার 3 স্টার হচ্ছে দেওয়া আছে, ক্লিয়ার? এখানে আমাদের কম বেশি 4 স্টার, তারপর হচ্ছে কি 3 স্টার, এগুলো দেওয়া আছে। তো একটা কি আমাদের 2 ধরনের আসে আসলে, একটা হচ্ছে বার চার্ট আসে সাধারণত, এটা যেমন একটা বার চার্ট, আর হচ্ছে যেমন এটা একটা পাই চার্ট, পাই চার্ট আসে আর বার চার্ট আসে। ওকে, আচ্ছা, তো আমরা একটা বার চার্ট দেখবো আর একটা পাই চার্ট দেখবো। তো লেখার উপায়টা হচ্ছে কি, আর এখানে আমাদের স্টার দেওয়া আছে, একটা জিনিস কি, এটা হচ্ছে একটু দেখে রাখো, এটা 6 বার এসেছে ফ্রিকোয়েন্সি, যদিও পরের পেজে দেওয়া, ওকে, বাট 6 বার এসেছে 4 স্টার। ওকে, আচ্ছা, তো ধরো এইটা একটা আমাদের কি বলেছে, ইন্টারনেট ইউজার্স 2014 থেকে 2018 পর্যন্ত। তা আমাদের গ্রাফটাকে ডেসক্রাইব করা লাগবে। তো এটারও হচ্ছে কি 3টা প্যারা, আমি পার্সোনালি 3টা প্যারা অথবা 2টা প্যারা, একটা প্যারাতে হচ্ছে কি আমাদের ইন্ট্রোডাক্টরি টপিক সেন্টেন্স অ্যান্ড কিছু ডিটেইল, অ্যান্ড লাস্ট প্যারাটাতে হচ্ছে জাস্ট আমাদের কনক্লুশনটা। ঠিক আছে, এটা অবশ্য লেখা আছে, এটা আমি তোমাদের ধরে ধরে লিখে দিব না। তো যেটা শুরুতে 2টো প্যারার মধ্যে ফার্স্টে আমরা শুরু করব কি দিয়ে, আমাদের একটা ইন্ট্রোডাকশন দিয়ে। ইন্ট্রোডাকশনটা আমরা কি দিব, একটা ইন্ট্রোডাকশন দিয়ে আমরা শুরুতে শুরু করব। ঠিক আছে, এখন ইন্ট্রোডাকশনটা যে আমরা দিব, আমরা কি এভাবে দিব, উই ক্যান সি ফ্রম দ্য গ্রাফ, না, সেটা আমরা দিব না। উই ক্যান সি ফ্রম দ্য গ্রাফ এই ওয়েতে দিব না। দেখো, আমাদের ফার্স্ট পারসন কোনো পার্সপেক্টিভই আনবো না আমি, যে আমরা এই গ্রাফ থেকে দেখছি, সেভাবে আমরা কোনো অ্যাক্টিভ ভয়েসে দিব না। ঠিক আছে, এভাবে দিব, আমরা একটা থার্ড পারসন পয়েন্ট অফ ভিউ দেখে দিব আর কি। যেমন আমরা দিতে পারি, এই যে এমন দিতে পারি, ইট ক্যান বি সিন, ইট ক্যান বি সিন from the graph that, okay, অথবা আমরা দিতে পারি কি, it is evident in the graph, okay, আমরা এভাবে শুরু করব আর কি। ঠিক আছে, তারপর আরো কি কি দেওয়া যায় বলো, আরো দেওয়া যায় দ্য বার চার্ট অথবা দ্য গ্রাফ illustrates অথবা কি shows অথবা কি depicts অথবা কি represents ঠিক আছে, তো এগুলো হচ্ছে কিছু কমন ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স যেটা দিয়ে আমরা আসলে শুরু করতে পারি। অ্যান্ড একটা জিনিস মাথায় রাখতে হবে, কখনই ফার্স্ট পারসন পয়েন্ট অফ ভিউ থেকে লেখা যাবে না। যেমন হচ্ছে উই ক্যান সি, আই ক্যান সি, সেটা লেখা যাবে না, আই, উই, এটা লেখা যাবে না আর কি। ঠিক আছে, এটা লেখাটা উচিত না, এভাবে দিতে হবে, ইট ক্যান বি সিন, ইট ইজ এভিডেন্ট, অথবা কি দ্য গ্রাফ শোস, দ্য গ্রাফ ডিপিক্টস। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে কি আমরা কি ইউজ করবো, এই যে আমরা একটা জিনিস দেখবো যে হচ্ছে আমরা ডেসক্রাইব করব। দেখো, একটা ইম্পর্টেন্ট জিনিস কি, ডেসক্রাইব, নট এক্সপ্লেইন, ডেসক্রাইব, এটা ইম্পর্টেন্ট। এটা আমার টিচার সবসময় বলতো আমাকে, ইংলিশের রূপক স্যার, নটরডেম কলেজের, সে সবসময় বলতো ডেসক্রাইব, ডোন্ট এক্সপ্লেইন। ঠিক আছে, ডেসক্রাইব আর এক্সপ্লেইনের মধ্যে পার্থক্য কি, ডেসক্রাইব আর এক্সপ্লেইনের মধ্যে পার্থক্যটা কি? ডেসক্রাইব করা হচ্ছে
ডেসক্রাইব করা হচ্ছে যা আছে সেটাকে লেখা, যা আছে সেটাকে লেখা। যেমন 2014 সালে 12% ছিল, ইন 2015 ইট ওয়াজ 18%, এভাবে জাস্ট লেখা। আর এক্সপ্লেইন করা হচ্ছে কি, তোমার মতামত দেওয়া, তোমার মতামত দেওয়া একটা, যে হ্যাঁ 2014 সালে 12 ছিল, 15 তো হয়তো 18% গেছে, হয়তো বা দেশে হয়তো অনেক টেকনোলজিক্যাল উন্নয়ন হয়েছে, দেশে হয়তো বা স্যামসাং এর ব্র্যান্ড আসছে, সেজন্য হয়তো বা ফোন করার ইউজেজ বেড়ে গেছে। তোমার নিজের অপিনিয়ন দেওয়া হচ্ছে, এক্সপ্লেইন কি হয়েছে কেন হয়েছে সেটা বলা হচ্ছে, এক্সপ্লেইন করা। আর ডেসক্রাইব করা হচ্ছে কি হয়েছে সেটাই লেখা, কি হচ্ছে সেটাই লেখা, এটাই হচ্ছে কি ডেসক্রাইব করা। আর এক্সপ্লেইন হচ্ছে কেন হয়েছে, সেটা তুমি আগ বাড়ায় তোমার অপিনিয়ন দিতে চাচ্ছ না, তোমার অপিনিয়ন কেউ চাই নাই। দেখো এখানে কোয়েশ্চেনেও কি বলছে, কোয়েশ্চেনেও বলছে কি ডেসক্রাইব করতে বলছে, এক্সপ্লেইন করতে বলে নাই। সো তুমি ডেসক্রাইব করবা, কি হচ্ছে সেটাই লিখবা, ঠিক আছে? আচ্ছা, তো কিভাবে লিখবো সুন্দর করে ডেসক্রাইব করব? এই যে আমাদের একটা ইন্ট্রোডাকশন দিয়ে দুটো জিনিস করতে পারো, ইন্ট্রোডাকশন দিলা, তারপর একটা প্যারা দিয়ে এরপর তোমার কি হচ্ছে এটা লেখা শুরু করলা, অথবা ইন্ট্রোডাকশন দিয়ে তারপরেই প্যারাগ্রাফের মতো লেখা শুরু করতে পারো, কোনো সমস্যা নেই। দুটো প্যারাও করতে পারো, একটা প্যারাও করতে পারো, সমস্যা নেই, কিন্তু লাস্টের কনক্লুশনটাকে ডিফারেন্ট প্যারায় লিখতে হবে। তো ডেসক্রাইব যখন করবা ঠিক ওরকমই মেনটেন করতে হবে, কি অ্যাডভার্ব দিতে হবে কিছু, ঠিক আছে? অ্যাডভার্ব, ওকে, অ্যাডভার্ব কিছু দিতে হবে, ক্লিয়ার? তো আমরা একটু দেখি, তাও আচ্ছা শেষ কথা বলি লাস্টলি, আচ্ছা দেখি, আমরা একটু দেখি। যেমন এই যে শুরু করেছি আমরা কি দিয়ে, আমাদের টপিক একটা সেন্টেন্স, সেটা দিয়ে আমরা হচ্ছে শুরু করেছি কি, দ্য বার চার্ট ইলাস্ট্রেটস, এই যে এটা দিয়ে আমরা শুরু করেছি, তাই না? 3 নাম্বারটা, দ্য বার চার্ট ইলাস্ট্রেটস, এই 3 নাম্বারটা দিয়ে হচ্ছে কি আমরা স্টার্ট করেছি। The bar chart illustrates the growth in the percentage of internet users from 2014 to 2018. তো এই 5 বছরে কি ইন্টারনেট ইউজারদের যে গ্রোথটা সেটা হচ্ছে দেখানো হয়েছে। দেখো একটা জিনিস, এই যে এটা দেখে আমি কি বুঝছি, এটা দেখে কি বুঝছি আমি, একটা গ্রোথ হচ্ছে না, সেটাই তো আমি বুঝছি, রাইট? এই যে গ্রাফটা দেখে আমি কি বুঝছি, একটা গ্রোথ, তাই তো? এই গ্রোথ দেখে সেজন্যই কিন্তু আমি দেখাচ্ছি, কি দেখাচ্ছে, আমি কিন্তু বলি নাই আমি কিন্তু এটা বলি নাই দ্য বার চার্ট রিপ্রেজেন্টস দ্য নাম্বার অফ ইউজার্স ফ্রম 2014 টু 2018। আমি কি বলছি, দ্য গ্রোথ কিসে দেওয়া আছে, গ্রোথটা পার্সেন্টেজে, দ্য গ্রোথ ইন পার্সেন্টেজ অফ দ্য নাম্বার অফ ইউজার্স। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এরপর এরপর হচ্ছে আমাদের ওই ডেসক্রাইব করার পার্টটা যায়, কি বললাম, ওই যে ডেসক্রাইব করি যে আমরা, তাই না? ডেসক্রাইব করার পার্টটা যায়, সেটা কি 2014-তে হচ্ছে কি সবচেয়ে কম ছিল, তাই না? দেখো আমি দুটো জিনিস লিখতে পারি, 2014-তে কি একদম সবচেয়ে কম ছিল 12%, তাই তো? তার মানে কি লোয়েস্ট, আমি লিখতে পারতাম কি, দ্য পার্সেন্টেজ ওয়াজ লোয়েস্ট অ্যাট 12%, ওকে? অথবা আমি যদি লিখি রিলেটিভলি লো, আমি যদি লোয়েস্ট না লিখে আমি লিখি রিলেটিভলি লো, এটার মানেও কিন্তু লোয়েস্টই বুঝায়। কিভাবে? রিলেটিভলি লো মানে কি, আপেক্ষিকভাবে কম। আপেক্ষিকভাবে কম মানে কি, এখানে বাকিগুলোর সাথে তুলনা করলে, এখানে বাকিগুলোর সাথে তুলনা করলে 2014-তে সবচেয়ে কম। তো আমি লোয়েস্ট, খুবই সবাই লিখবে লোয়েস্ট, কিন্তু সেটা না লিখে আমি কি লিখলাম, রিলেটিভলি লো। এটা লিখলে কি আমার হচ্ছে আমাদের লেখার স্টাইলটা আরো সুন্দর হচ্ছে, তাই না? কি লিখলাম, ওয়াজ রিলেটিভলি লো। এটার আরেকটা অর্থ কি, এটার মানেই হচ্ছে কি লোয়েস্ট, অথবা লোয়ার দেন দি আদার্স, এটার অর্থই হচ্ছে কি লোয়ার দেন আদার ইয়ার্স। ওকে, তারপর হচ্ছে কি, এরপর কি 12% থেকে 18% গেছে, 18% যাওয়া মানে কি একটা ছোট ছোট আস্তে আস্তে কি বেড়েছে, তাই না? তার মানে দ্য নাম্বার অফ ইন্টারনেট ইউজার্স, দেখো দ্য নাম্বার অফ ইন্টারনেট ইউজার্স হয় কি গ্র্যাজুয়াল ইনক্রিজ। তো কিছু গ্রামার একটু মেনটেন করতে হবে, যদি আমি লিখতাম ইন্টারনেট ইউজার্স ইনক্রিজড, সেটা না লিখে আমি কি লিখবো, দ্য নাম্বার অফ ইন্টারনেট ইউজার্স। কেন? সংখ্যাটা বৃদ্ধি পেয়েছে, ইন্টারনেট ইউজারদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে,
ইন্টারনেট ইউজার বৃদ্ধি পাওয়ার থেকে বেটার লেখা কি ইন্টারনেট ইউজারদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে। ছয় কি গ্র্যাজুয়াল ইনক্রিজ, শুধু ইনক্রিজ না লিখে কি স্বল্প স্বল্প বৃদ্ধি, গ্র্যাজুয়াল ইনক্রিজ, তাই না। তারপর এটা এই যে আমাদের যে ট্রেন্ডটা, এটা ট্রেন্ডটা কি একটা ইনক্রিজিং ট্রেন্ড, তাই তো। ইনক্রিজিং ট্রেন্ড অথবা আপওয়ার্ড ট্রেন্ড, তাহলে সেটা আমরা লিখলাম। এই যে ইনক্রিজিং ট্রেন্ডটা, দ্য ইনক্রিজিং ট্রেন্ড কন্টিনিউড ইন 2016 উইথ এ নোটিসেবল জাম্প। ওকে, এরপর হচ্ছে আমরা লিখলাম এভাবে লিখলাম আমি যে আস্তে আস্তে বাড়ছে। তারপর আমাদের একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কি আমাদের হাইলাইট করে দিব, হাইলাইট করে দিব। দেখো একটা জিনিস কি হচ্ছে 12, 18, 25, 33 শুট করে একটা বড় লাভ পড়েছে, তাই না 50%-এ। আস্তে আস্তে যে একটা বড় লাভ পড়েছে 50%-এ। তো এই যে 50%-এর একটা বড় জাম্প, হ্যাঁ, এই 50%-এর এই বড় জাম্পটাকে আমাদের হাইলাইট করতে হবে। এই যে জাম্পটাকে আমাদের হাইলাইট করতে হবে। ওকে, কিভাবে হাইলাইট করব, এটা আমাদের হাইলাইট করতে হবে। ওকে, একটা বড় জাম্পকে আমাদের হাইলাইট করতে হবে। এটা কি একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, তাই না, যে বড় একটা জাম্প হয়েছে, তাই তো, এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, এটাকে আমাদের হাইলাইট করে দিতে হবে। কিভাবে হাইলাইট করলাম, এই যে দেখো এখানে দ্য মোস্ট সিগনিফিকেন্ট গ্রোথ, দেখো 2017 থেকে 18-তে যখন গিয়েছে তখন কি 33 থেকে 50-এ চলে গেছে, তাই তো। তো 33 থেকে 50-এ যাওয়া মানে একটা সিগনিফিকেন্ট হচ্ছে কি একটা গ্রোথ হয়েছে, সেটা কি 2018-তে হয়েছে। অ্যান্ড এই যে 50%-এ গেছে সেটা কি আগের বছরের 1.5 গুণ ছিল। এই 1.5 গুণ কত গুণ ছিল, এই যে একটা ইম্পর্টেন্ট হচ্ছে কি গ্রোথ হয়েছে, এই গ্রোথটা কত বেশি গ্রোথ হয়েছে, এটাই কি আমাদের হাইলাইট করার মতো, রাইট। এই হাইলাইটের পার্টটাই হচ্ছে কি আমাদের দেয়া লাগবে। আর এই যে কতটুকু হাইলাইট, কতটুকু বেড়ে গেছে সেটা আমাদের দেওয়া লাগবে। আর হচ্ছে কি দিস শার্প ইনক্রিজ ইন 2018 ইন্ডিকেটস এ মেজর শিফট ইন ইন্টারনেট অ্যাডাপশন ডিউরিং দ্যাট ইয়ার। ওকে, এটা কি একটা মেজর পয়েন্ট, সেটা হচ্ছে কি এইটুক দিয়ে কি হয়েছে হাইলাইট দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইনসিডেন্ট। ঠিক আছে, আমাদের এই ট্রেন্ডে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যে ইনসিডেন্টটা সেটা আমরা দিলাম। ওকে, মোস্ট ইম্পর্টেন্ট কোনটা, এইটা, ঠিক আছে, হাইলাইট করে দিই এটা। ওকে, এই যে 2017-18 জাম্পটা। এইবার দেখো গাইস, আমাদের কি দেখা যাচ্ছে একটা ইনক্রিজিং ট্রেন্ড, রাইট। ইনক্রিজিং ট্রেন্ডকে আমরা আরো বলতে পারি আপওয়ার্ড ট্রেন্ডও বলতে পারি। ওকে, ওভারঅল এই যে লাস্টে এটা হচ্ছে কি আমাদের কনক্লুশন, লাস্টে এটা হচ্ছে কি আমাদের কনক্লুশন। ওকে, কনক্লুশনটা একটা ডিফারেন্ট প্যারায় লিখলেই ভালো হবে। ডিফারেন্ট প্যারা, ঠিক আছে, সেটা কি the graph reflects a consistent key trend, upward trend. Okay, upward trend in internet usage over the 5-year period. আর এর মধ্যে আর কি দিব আমাদের হচ্ছে কি কনক্লুশনে কি কি দিব আমাদের কোন ট্রেন্ড হয়েছে আর এর মধ্যে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট কোনটা, ঠিক আছে। কনক্লুশনে কি থাকবে আমাদের ট্রেন্ড, কনক্লুশনটা এখানে লিখে দিই, কনক্লুশনে কি কি থাকবে। কনক্লুশন, কনক্লুশনে থাকবে আমাদের ট্রেন্ড আর হচ্ছে কি মোস্ট ইম্পর্টেন্ট ইনসিডেন্টের একটা সামারি, হাইলাইট, একটা রিফ্লেকশন। ক্লিয়ার, এই দুটোর হচ্ছে কি একটা রিফ্লেকশন হচ্ছে কনক্লুশনে থাকবে। ক্লিয়ার, ওকে, আচ্ছা। তো সেটাই কি দাও একটা আপওয়ার্ড ট্রেন্ড হয়েছে
অ্যান্ড এর মধ্যে মোস্ট ড্রামাটিক কি, উইথ মোস্ট ড্রামাটিক অ্যাক্সিলারেশন হ্যাপেনিং বিটুইন 2017 অ্যান্ড 2018, 2017 অ্যান্ড 18, এই যে 33 থেকে হুট করে 50 গিয়েছে। ওকে, আচ্ছা ফাইন। অ্যান্ড লাস্টলি এই যে ট্রেন্ডের একটা ব্যাপার, এখানে কনক্লুশনে যেহেতু আসছি, ট্রেন্ডের ব্যাপারটা আমি দেখিয়ে দিই একটা ট্রেন্ডের ব্যাপারটা। ধরো উঠতি, ধরো এই ট্রেন্ডটা যদি এমন হয় উঠছে, এটাকে আমরা কি লিখবো, আপওয়ার্ড। এটা হচ্ছে কি আপওয়ার্ড। ধরো আমার নামছে, ঠিক আছে, ধরো আমার ট্রেনটা নামছে, এটাকে আমরা কি লিখবো, ডাউনওয়ার্ড। এন্ড লাস্টলি অনেক সময় অনেক ট্রেন থাকে না যে শুধু ওঠানামা করে, ধরো এমন এমন ওঠানামা করছে, ওকে, ওঠানামা করছে, এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো ফ্ল্যাকচুয়েটিং ট্রেন্ড। ফ্ল্যাকচুয়েটিং ট্রেন্ড, ওকে। ফ্ল্যাকচুয়েটিং ট্রেন্ড নাকি কি ট্রেন্ড, আপওয়ার্ড ট্রেন্ড নাকি ডাউনওয়ার্ড ট্রেন্ড, কেন জানা লাগবে এটা? এটা জানা লাগবে কারণ আমাদের কনক্লুশনে যে ফাইনালি লিখতে হবে যেটা কি আপওয়ার্ড ট্রেন্ড না ডাউনওয়ার্ড ট্রেন্ড নাকি হচ্ছে ফ্ল্যাকচুয়েটিং ট্রেন্ড। ওকে, তো আর গ্রাফ অ্যান্ড চার্টের হচ্ছে একটা পাই চার্ট আছে আমাদের। পাই চার্ট আসলে একই রকম ভাবে লিখতে হয় মোরলেস, একটা সুন্দর মতো আমাদের কি দিব, একটা টপিক সেন্টেন্স দিয়ে শুরু করব, ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করে তারপর হচ্ছে কি আমাদের এই যে শোস, আর তারপর হচ্ছে কি আমাদের একটা টু সাম আপ, একটা কনক্লুশন দিতে হবে। এটা একই রকম, এটা একটু পড়ে নিলেই তোমরা বুঝবা। আর হচ্ছে কি আছে আমাদের, ওই যে ইনফর্মাল লেটার আছে, ডায়ালগ আছে, এগুলো তো কম বেশি তোমরা হচ্ছে পারোই। ওকে, তো দ্যাট বিং সেইড আমাদের ক্লাস কিন্তু এখানেই শেষ, এখানেই হচ্ছে আমাদের ক্লাসটা আজকের শেষ।